আচ্ছা, আমাদের কোষের ভেতরে যে একটা গোটা দুনিয়া আছে তার বর্ডারের গল্পটা শুনলে কেমন হয়? চলুন, আজ আমরা কোষের এই সীমানার গল্পটা শুনব আর এমনভাবে বুঝব যেন সবকিছু একদম সহজ লাগে আর আজীবনের জন্য মনে থেকে যায়। তাহলে আর দেরি কেন? চলুন, এই জীবন্ত শহরের বর্ডারের অসাধারণ জগতে একটা ডুব দেওয়া যাক। দেখুন, আমাদের এই পুরো গল্পটাকে আমরা 4টা সহজ ভাগে সাজিয়ে নিয়েছি, ঠিক যেন একটা ম্যাপ যেটা ধরে আমরা আস্তে আস্তে এগোব। কোনো তাড়াহুড়োর কিচ্ছু নেই, আমরা একদম ধীরে সুস্থে প্রত্যেকটা অংশ দেখব। তো চলুন আমাদের ম্যাপের প্রথম জায়গাটা থেকে শুরু করা যাক। একবার ভাবুন তো, একটা কোষ যেন বাইরের এই এলোমেলো দুনিয়ার মধ্যে ছোট্ট একটা সাজানো গোছানো খুব নাজুক শহর। এখন এই শহরটাকে তো রক্ষা করতে হবে, তাই না? এর জন্য একটা শক্তপোক্ত আর তার চেয়েও বড় কথা একটা বুদ্ধিমান প্রাচীর তো অবশ্যই লাগবে। ঠিক এই দরকারটা থেকে কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। আর সেই যে বুদ্ধিমান প্রাচীরটার কথা বললাম, ওটাই হলো আমাদের কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন। এটা কিন্তু কোনো সাধারণ ইটের দেয়াল না, একদমই না। এটা হলো একটা নরম, ফ্লেক্সিবল বর্ডার, অনেকটা শহরের মেইন গেটের মতো, যেখানে একজন খুব কড়া গার্ড দাঁড়িয়ে থাকে। সেই ঠিক করে কাকে ভেতরে আসতে দেওয়া হবে আর কাকে বাইরে যেতে হবে। শুধু তাই নয়, এই গেটটা বাইরের দুনিয়ার সাথে সব রকম যোগাযোগও রাখে। এই একটা লাইন যদি মাথায় গেঁথে নেওয়া যায় তাহলে কিন্তু অর্ধেক কাজই শেষ। ঝিল্লি মানে হল সেই স্মার্ট বর্ডার যা কোষের ভেতরের পরিবেশটাকে বাইরের দুনিয়া থেকে একদম আলাদা আর স্টেবল রাখে, ঠিক একটা কন্ট্রোলড শহরের মতো। এটাই কিন্তু এর সবচেয়ে বড় কাজ, সবচেয়ে বড় পরিচয়। তো প্রশ্ন হলো, এই যে প্রাচীরটার কথা আমরা বলছি, এটা আসলে কি দিয়ে তৈরি? আগেই তো বললাম, এটা ইট পাথরের কোনো দেয়াল না, এটা একটা জীবন্ত, সারাক্ষণ নড়াচড়া করা একটা প্রাচীর। চলুন এবার এর ভেতরের দিকে তাকাই, দেখি এর গঠনটা কতটা অসাধারণ। বিজ্ঞানীরা এর গঠনকে একটা খুব সুন্দর নাম দিয়েছেন, ফ্লুইড মোজাইক মডেল। নামটা একটু কঠিন শোনালেও ব্যাপারটা খুবই সোজা। ফ্লুইড মানে হলো তরল, কারণ এর ভেতরের জিনিসগুলো এক জায়গায় বসে থাকে না, বরং সাগরের জলের মতো নড়াচড়া করে। আর মোজাইক, কারণ অনেক রকমের প্রোটিন এর মধ্যে ভেসে বেড়ায়। ঠিক যেমন একটা মোজাইক করা মেঝেতে নানা রঙের টাইলস বসানো থাকে, দেখতে ঠিক সেরকম লাগে। এই জীবন্ত প্রাচীরের বলতে পারেন দুটো প্রধান খেলোয়াড় আছে। প্রথমটা হলো ফসফোলিপিড বাইলেয়ার। এদেরকে ভাবতে পারেন প্রাচীরের হাজার হাজার ইট হিসেবে, যা মূল দেয়ালটা তৈরি করে। আর দ্বিতীয় খেলোয়াড় হলো মেমব্রেন প্রোটিন। এরা হলো প্রাচীরের আসল মেশিন। শহরের যত সব জরুরি কাজ, যেমন গেট খোলা বা বন্ধ করা, বাইরের খবর নেয়া, এই সব কিছুই কিন্তু এই মেশিনগুলোই করে। এই যে ফসফোলিপিড মানে প্রাচীরের ইটগুলো, এরা কিন্তু দারুণ চালাক। দেখুন, এদের একটা মাথা আছে যেটা জল খুব ভালোবাসে, আর দুটো লেজ আছে যারা জলকে একদমই পছন্দ করে না, ভয় পায়। তোরা কি করে? ওরা দুটো লাইনে এমনভাবে দাঁড়িয়ে যায় যাতে ওদের জলপ্রেমী মাথাগুলো বাইরের জলের দিকে আর ভেতরে জলের দিকে মুখ করে থাকে, আর জল বিদ্বেষী লেজগুলো ওগুলো একদম মাঝখানে লুকিয়ে পড়ে। ব্যাস, এভাবেই তৈরি হয়ে যায় একটা দারুণ মজবুত বাধা, যেটা জল সহজে টপকাতে পারে না। আচ্ছা, একটা প্রশ্ন কিন্তু মাথায় আসতেই পারে, তাই না? যে একটা দেয়াল যেটা কিনা কোষকে রক্ষা করছে, সেটা শক্তপোক্ত না হয়ে এমন তরলের মতো নড়বড়ে কেন? এর পেছনে কিন্তু একটা খুবই জরুরি কারণ লুকিয়ে আছে। এই যে মেমব্রেনটা তরল থাকবে নাকি শক্ত হয়ে যাবে, এটা কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। যেমন লিপিডের লেজগুলো কতটা লম্বা বা বাঁকা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা হলো কোলেস্টেরল। একে বলতে পারেন মেমব্রেনের থার্মোস্ট্যাট। যখন খুব গরম পড়ে তখন এটা মেমব্রেনকে গলে যেতে দেয় না, আবার যখন খুব ঠান্ডা তখন এটাকে জমে বরফ হতে দেয় না। কি অসাধারণ একটা সিস্টেম, তাই না? আচ্ছা, এই ঝিল্লির বাইরের দিকে না একটা চিনির আস্তরণ থাকে, কার্বোহাইড্রেটের একটা কোট। একে বলে গ্লাইকোক্যালিক্স। একে সহজ ভাষায় বলতে পারেন কোষের আইডি কার্ড বা ইউনিফর্ম। এই আইডি কার্ড দেখেই কিন্তু অন্য কোষেরা ওকে চিনতে পারে, বুঝতে পারে যে এটা আমাদের দলের লোক নাকি কোনো শত্রু। এবার আমরা চলে এসেছি আমাদের গল্পের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই যে জীবন্ত প্রাচীর, এই যে শহরের বর্ডার, এটা ঠিক কিভাবে তার গেটগুলো পাহারা দেয়, মানে কে ভেতরে ঢুকতে পারবে আর কে বা বাইরে যেতে পারবে, এই কঠিন সিদ্ধান্তটা ও নেয় কিভাবে? চলুন সেটাই দেখি। মেমব্রেনকে বলা হয় সিলেক্টিভলি পারমিয়েবল। এর মানে হল ও খুব বাঁচ বিচার করে জিনিসপত্র পার হতে দেয়, একদম একজন কড়া সিকিউরিটি গার্ডের মতো। দেখুন, এর মাঝখানটা তো তেলতেলে, তাই অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের মতো ছোট আর চার্জ ছাড়া জিনিসগুলো ওখান দিয়ে সহজেই গলে চলে যেতে পারে। কিন্তু ধরুন সোডিয়াম বা পটাশিয়ামের মতো আয়ন যাদের গায়ে চার্জ আছে, বা গ্লুকোজের মতো বড় অণু, ওদেরকে ও আটকে দেয়। ওদের পার হতে গেলে স্পেশাল দরজা বা গেটের সাহায্য লাগে।
এই সহজ নিয়মটা মনে রাখলেই হবে। যাদের গায়ে কোনো চার্জ নেই, মানে যারা নন পোলার, তারা মেমব্রেনের তেলতেলে ভেতরটা দিয়ে স্লাইড করে চলে যেতে পারে। কিন্তু যাদের গায়ে চার্জ আছে, মানে আয়ন, তাদের জন্য স্পেশাল দরজা লাগবেই লাগবে। এই যে আসা যাওয়ার ব্যাপারটা, এটা মূলত দুই রকম। একটা হলো প্যাসিভ ট্রান্সপোর্ট। এটা হলো পাহাড়ের ঢাল বেয়ে গড়িয়ে নামার মতো। মানে যেখানে জিনিস বেশি আছে সেখান থেকে যেখানে কম আছে সেদিকে নিজে নিজেই চলে যায়, কোনো শক্তি লাগে না। আর আরেকটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটা হলো ঠিক উল্টো, পাহাড়ের চড়াই বেয়ে ওপরে ওঠার মতো। মানে কম জায়গা থেকে জোর করে বেশি জায়গার দিকে যেতে হয়। আর বুঝতেই পারছেন, চড়াই ভাঙতে গেলে তো শক্তি লাগবেই। এই যে প্যাসিভ ট্রান্সপোর্ট, মানে ঢাল বেয়ে নামা, এটাও আবার দুই রকম হতে পারে। একটা হলো সিম্পল ডিফিউশন। এখানে অণুগুলো সোজাসুজি দেয়ালের ইটের ফাঁক গলে চলে যায়, কারোর সাহায্য লাগে না। আর আরেকটা হলো ফেসিলিটেটেড ডিফিউশন। এখানে একজন সাহায্যকারী লাগে। একটা প্রোটিন এসে হয় দরজা খুলে দেয়, না হলে হাত ধরে পার করিয়ে দেয়। তবে মনে রাখবেন, দুটোই কিন্তু ঢাল বেয়ে নামা, তাই কোনোটাতেই শক্তি খরচ হয় না। এবার আসি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে, মানে চড়াই ভাঙার ঘটনায়। এর সবচেয়ে মশহুর উদাহরণ হল সোডিয়াম পটাশিয়াম পাম্প। আসুন এটাকে একটা গল্পের মতো করে বুঝি। প্রথমে কোষের ভেতর থেকে 3টে সোডিয়াম এসে এই পাম্পের গায়ে বসে। যেই না ওরা বসল, অমনি শক্তি মানে এটিপি এসে পাম্পটাকে একটা ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে পাম্পের চেহারা বদলে যায়, আর ও বাইরের দিকে খুলে যায়, আর সোডিয়াম 3টাকে বাইরে ফেলে দেয়। এরপর বাইরে থেকে 2টো পটাশিয়াম এসে ওই খালি সিটগুলোতে বসে পড়ে। যেই না ওরা বসে, পাম্পটা আবার চেহারা পাল্টে আগের মতো হয়ে যায়, আর পটাশিয়াম 2টোকে ঢেলে কোষের ভেতরে ঢুকিয়ে দেয়। এই যে চক্রটা, এটা আমাদের শরীরে সারাক্ষণ চলতে থাকে। আমাদের নার্ভ আর মাসেলের জন্য এটা ভীষণ জরুরি। এই ছোট্ট কথাটা মনে রাখলে আর কোনোদিন ভুলবেন না। অ্যাক্টিভ মানেই চড়াই ভাঙা, আর শক্তি দিয়েই বিল মেটানো। কিন্তু যদি কোনো ছোটখাটো জিনিস না, একদম বিশাল একটা কার্গো পার করতে হয়, তখন কি হবে? তার জন্য ব্যবস্থা আছে। একে বলে বাল্ক ট্রান্সপোর্ট। দেখুন, এন্ডোসাইটোসিস পদ্ধতিতে মেমব্রেনটা বাইরের কোনো বড় জিনিসকে চারপাশ থেকে ঘিরে ধরে, একদম গিলে ফেলার মতো করে একটা থলির মধ্যে ভরে নেয়। আর এক্সোসাইটোসিস হলো ঠিক তার উল্টো। কোষের ভেতরের কোনো থলি মেমব্রেনের গায়ে এসে লেগে যায়, আর তার ভেতরে জিনিসগুলোকে বাইরে উগরে দেয়। তাহলে আমরা দেখলাম যে আমাদের এই অসাধারণ প্রাচীরটা শহরের গেট পাহারা দেয়। কিন্তু ওর কাজ কি শুধু এটুকুই? একদম না, ওর আরও অনেক গুণ আছে। চলুন আমাদের গল্পের শেষ ভাগে গিয়ে দেখি এই বহু প্রতিভার প্রাচীরটা আর কি কি কামাল করে। দেখুন এর কত কাজ। প্রথমত, এটা একটা যোগাযোগ কেন্দ্র। বাইরের দুনিয়া থেকে যত সিগন্যাল আসে ও সেগুলো রিসিভ করে। দ্বিতীয়ত, এটা কোষের আইডি কার্ড, যেটা দেখিয়ে ও নিজের পরিচয় দেয়। তৃতীয়ত, এটা একটা আঠার মতো কাজ করে, পাশের কোষগুলোর সাথে গায়ে গায়ে লাগিয়ে টিস্যু তৈরি করে। চতুর্থত, এটা একটা নোংরার মতো, কোষের ভেতরের কঙ্কালের সাথে নিজেকে বেঁধে রেখে কোষটাকে একটা সুন্দর আকৃতি দেয়। এছাড়াও অনেক রাসায়নিক বিক্রিয়ার জন্য এটা জায়গা দেয়। মানে এটা সত্যি একটা অলরাউন্ডার। তাহলে সব কাজগুলোকে যদি একটা লাইনে বলতে হয়, তাহলে এভাবে মনে রাখা যায়। ঝিল্লি কি করে? ও ট্রাফিক সামলায়, কথা বলায়, আর সবাইকে একসাথে ধরে রাখে। ব্যাস। যদি আজকের পুরো আলোচনা থেকে শুধু একটা কথা মনে রাখতে বলা হয়, তাহলে এই লাইনটা মনে রাখবেন। কোষ ঝিল্লি হলো একটা চলমান লিপিডের দেয়াল, যার মধ্যে প্রোটিনের তৈরি মেশিন বসানো আছে। আর এই মেশিনগুলোই পরিবহন, যোগাযোগ আর কোষের পরিচয়, এই সব কিছু নিয়ন্ত্রণ করে। আর একদম শেষে একটা প্রশ্ন রেখে যায়। শুধু একবার ভাবার চেষ্টা করুন, কিভাবে এই রকম কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ছোট্ট জীবন্ত বর্ডার একসাথে এক সুরে কাজ করে, আপনার আমার মতো এত জটিল, এত সুন্দর একটা জীবন্ত শরীর তৈরি করে। প্রকৃতির এই কারিগরিটা সত্যিই অবিশ্বাস্য, তাই না?